বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার তো জানার অধিকার আছে যে কোন কারণে আমরা বাদ করছি। তো এই যে ৪-৫টা বছর বিসিএস এর পিছনে সময় দিলাম, কিন্তু শেষ মুহূর্তে সে বাদ পড়ে আসলে আমি কষ্টটা আসলে নিতে পারতেছি না। মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও মরে গেছি। আমি ফারিয়া ইসলাম। আমি ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং ১৫ অক্টোবর ২০২৪ প্রকাশিত গেজেট প্রাপ্ত হয়েছি। আর ৩০ ডিসেম্বর ২০২৪ যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে, আমি সেখানে গেজেট বঞ্চিত হয়েছি। আমার গেজেটে আমার নাম পাইনি। তো আমাদের জয়নিং ডেট ছিল আপনার ১ জানুয়ারি, মানে ২ দফায় আমাদের জয়নিং ডেটটা পিছানো হয়। জয়নিং ডেট ছিল আপনার ১৭ নভেম্বর ২০২৪, সেটাকে পিছিয়ে আবার আপনার ১ জানুয়ারি ২০২৫ করা হয়। আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম, অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগেই চাকরি ছেড়ে দিব, সেই রিজাইনটা দিয়ে এসেছি আর কি। এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি, যে আমার ১ তারিখে আমি জয়েনিং করব। তো এই তো, এটা আর জিনিসটা দেখে সরকার যে সিদ্ধান্তটা নিল, এই জি। সিদ্ধান্তটা যেহেতু বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশের সর্বোচ্চ একটি পর্যায়ে আমরা বলতে পারি, তো জি। সেই পর্যায়ে যে আপনারা সুযোগ পেয়েও সরকার যে বৈষম্যটা বা আপনাদের যে এইভাবে বাদটা দিচ্ছে, এটা আসলে আপনারা কেন দিচ্ছে বলে আপনারা মনে করেন? এই কারণটা তো আসলে আমাদের কাছে জানা নেই বলেই আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় ২০০ জনের মতো মানে আবেদন, যার ইন্ডিভিজুয়াল আবেদন আবেদন নিয়ে গিয়েছিলাম। আসলে আবেদন দিতে পারি নাই, কারণ গতকাল সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, ফলে আমাদের সময় দিতে পারেননি। যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের করা হবে, আবেদন নেওয়া হবে, এবং ৩ জনকে ভিতরে ডাকাও হয়েছিল। বাট আমাদের যে আবেদনপত্রটা সেটা নেওয়া হয়নি, এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেটা জুলাই স্পিরিট এর মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো, তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি, এটা তো আমার জানা দরকার, তাই না? নিয়ে নেওয়াটা পসিবল তো আসলে হচ্ছে না। আমরা সবাই, মানে আমাদের পরিবার বা আমরা প্রতিটা মানুষই প্রচণ্ড কষ্টে আছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা একবার সুপারিশপ্রাপ্ত হন, তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশের, মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসা ছেলেপেলে, ঠিক আছে? এটা এরকম একটা বিষয়। তো তারা তো আসলে কোনো একটা ওয়ে তাদের হয়তো বা খুঁজে বের করতে হবে। কিন্তু এই মুহূর্তটা, মানে এটা তো আমি তো এটা মানে কেন এরকম একটা জিনিস আমার সাথে কেন হবে? আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার বা আমার আমার পুরো পরিবারই চাকরিজীবী পরিবার। তো এরকম কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে আমরা কি কারণে বাদ করছি সেটা তো জানি না। মানে এই আমাদের কাছে মনে হচ্ছে এটা টোটালি একটা আপনার অজ্ঞাত কারণ। মানে আমরা গতকালকে সচিবালয়ে গেছিলাম। তো মাননীয় সচিব স্যার আমাদের সাথে দেখা করেননি এবং আমরা জানতে চাচ্ছিলাম যে কী সমস্যা, মানে আমাদের কোন কারণে বাদ মানে করছি। মানে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার তো জানার অধিকার আছে যে কোন কারণে আমরা বাদ করছি, কিন্তু আসলে এখন আমরা কোনো কারণই জানতে পারি না। আসলে আমরা প্রথমেই প্রিলিমিনারি দিয়েছি, প্রিলিমিনারি পড়া হচ্ছে 4.5 লক্ষ প্রিলিমিনারি দিয়েছি। তারপর রিটেনে আমাদের কোয়ালিফাই করা হয়েছিল প্রায় 15,000। আমরা আমরা 4.5 লক্ষ থেকে 15,000 আমরা প্রিলিমিনারি পাস করছি। 15,000 থেকে 9,000 সম্ভবত রিটেনে পাস করছি। মানে 9,000 থেকে আমাদের 2,163 জনকে ক্যাডারে সুপারিশ করা হয়েছে। সম্ভবত 600 প্লাস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ছিলাম। তা আমাদের গত সরকারের আমলে একটা ভেরিফিকেশন হয়েছিল। তো মানে গত সরকার আমাদের কোনো গেজেট দিতে পারেনি। তারপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুনরায় একটা ভেরিফিকেশন করার পরে গত 15ই অক্টোবর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গেজেট প্রকাশ করে, সেই গেজেটে আমাদের নাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু গত 28শে অক্টোবর কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের বলা হয় যে ফার্স্টে আমাদের জয়েনিং দিয়েছিল নভেম্বরের 17 তারিখ। তো অজ্ঞাত কারণে বলা হয় যে আমাদের জয়েনিং পিছানো হবে এবং আমাদের জয়েনিং ডেট ধার্য করে জানুয়ারির 1 তারিখে। আমি এখন পর্যন্ত 40 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা বিসিএসসি কোয়ালিফাই করেছি। 40-এ নন ক্যাডার, 41-এ নন ক্যাডার, আমি 43-এ শিক্ষা ক্যাডার পেয়েছি এবং 44তম বিসিএস আমার ভাইবা আছে। এখন যেহেতু গেজেট থেকে বাদ পড়েছি, তো এইটা আমার পরবর্তী বিসিএসে প্রচুর পড়বে যে আমি পরবর্তী বিসিএসে কোয়ালিফাই হব কি না বা ক্যাডার পাবো কিনা, এটা আমি এখন অনিশ্চিত।
আমার জীবনটাই অনিশ্চিত হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বিসিএসে নন ক্যাডারে জয়েন করে নিই। আমি এখন টোটালি চাকরিবিহীন। এখন আমার ভবিষ্যতে কী হবে আমি এখন কিছুই বুঝতে পারছি না। তো গ্র্যাজুয়েশন করার আগে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি দেশের বাইরে যে হায়ার স্টাডি করব। তো এই কারণে আমার একাডেমিক রেজাল্টও খুব ভালো, আমি 5th পজিশনে ছিলাম। কিন্তু আমার মার বয়স ছিল অনেক। আমার বাবা হচ্ছে হার্টের পেশেন্ট এবং তিনি মানে ঠিকমতো মুভমেন্টও করতে পারে না। তো চিন্তা করলাম যে আমি যদি দেশের বাইরে চলে যাই তাহলে আমার বাবা মাকে তো আমার আর দেখা সম্ভব হবে না। তাই আমি বাবা মার কথা চিন্তা করে ভাবলাম যে আমি দেশে থেকে কিছু করি, ভালো কিছু করি। কারণ বিসিএস ছাড়া তো আসলে অন্য কিছু চিন্তা করি নাই। কারণ বিসিএস থেকে প্রথম থেকেই গ্র্যাজুয়েশনে শেষ করার পরেই লেগে আছি। তো এই যে 4-5টা বছর বিসিএসের পিছনে সময় দিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে বাদ পড়ে আসলে আমি পরিবারে আমার বাবা মার মুখের দিকে আসলে তাকাতে পারছি না। কারণ আমার তো পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট নাই, আমার তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই, আমার পরিবারও কোনো দিন রাজনীতি করে নাই। তো আমি কেন বাদ করব? আর আমি তো চিন্তা করতেছি যে আমি তো আমার সাবজেক্টেই রিকমেন্ডেড হয়েছি, আমার তো কোনো ডিও লেটারও নেই, তাহলে আমাকে বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কী? এখন আমি তো কিছুদিন আগেও কয়েকটা জব পেয়েছিলাম, অনেকগুলো জবে আমি অংশগ্রহণও করি নাই, ভাইবা দিই নাই, যে অন্য কারো রিজিক যাতে নষ্ট না হয়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমার হাতে কিছুই নেই। এখন আমার তো আবার নতুন করে শুরু করতে হবে, হয়তো আমি আরও 2-3 বছর পিছাই গেল। এখন আমি আসলে আমার নিজের এলাকায়ও বের হতে পারতেছি না। সবাই ভাবতেছে হয়তো আমি কোনো অপরাধ করেছি, এ কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে কষ্টটা আসলে নিতে পারতেছি না, মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও মরে গেছি। আমি শরীফুল ইসলাম, পদার্থ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে 2023 সালে 26শে ডিসেম্বর সুপারিশপ্রাপ্ত হই। পরে এই সরকারের আমলেই পরবর্তীতে সরকার আসার পর একটা রিভেরিফিকেশন হয়েছিল, ওইখানেও আমি রিভেরিফিকেশন হওয়ার পর 15 অক্টোবর আমাদের একটা গ্যাজেট দিয়েছিল, ওইখানে আমি গ্যাজেটভুক্ত হই। আবার সরকার আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের জয়েনিং ডেট